মলিনার কান্না রহস্য। আমি এর আগে ঠিক একটু আগে একটা অডিও দিলাম যে এখন যে মলিনা যে এক অভিযোগ করেছে বিজলি বাবুর বিরুদ্ধে, সেটা হঠাৎ গায়ে লেগেছে কিছু বাঙালি বাবুর। তো মলিনার যে কান্না, সেটার পেছনে একটা রহস্য অবশ্যই আছে। মানে কেন মোহনবাগান যে ঘেটে গেল, সুপার জায়ান্ট সুপার কাপে ঘেটে গেল, সেটা একটু বোঝার দরকার আছে। মানে শুধু মোহনবাগান সুপার জায়ান্টের ফ্যানদের নয়, ইস্টবেঙ্গল ফ্যানদেরও একটু বোঝার দরকার আছে। কারণ এই মুহূর্তে যেটা আমরা দেখতে পাচ্ছি, যে যারা ধরুন বিজলি বাবুর ক্যাম্পে রয়েছে, মানে আছে তো এখন পেটের তাগিদে লোকে এই ক্যাম্প নয় সেই ক্যাম্প চিরকালই থাকে, তারা এখন মলিনার পেছনে ঘেউ ঘেউ করতে শুরু করেছে। কিন্তু আবার বুঝতে হবে যে কি হয়ে গেল হঠাৎ করে। দেখুন, আপনি যদি দেখেন যে মলিনা যে ডেম্পো ম্যাচে যে প্রথম একাদশে অনেকে নামায়নি, সেটা নিয়ে আমি জানি যে অনেকে বলছেন যে কেন নামাননি। কিন্তু আপনারা যদি সেই টিমটা দেখেন, সেই টিমটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে সেই টিমে যারা নেমেছিল আর যারা নামেনি, তাদের মধ্যে কিন্তু গুণগত মানের বিশাল ফারাক ছিল না, যেটা আমরা চিরকাল বলে এসেছি। অন্তত যারা এখন মলিনাকে অভিযোগ করছে, তারাও বলবে যে মোহনবাগানের যে প্রথম একাদশ দ্বিতীয় একাদশের মধ্যে খুব একটা গুণগত মানের ফারাক নেই। মানে যারা বেঞ্চে আছে তারা কিন্তু ফার্স্ট টিমে নামার যোগ্য। তো সেই যদি আপনার লজিক হয়, তো সেই লজিকের ভিত্তিতে আপনি কিন্তু মলিনাকে দোষটা দিতে পারেন না যে মলিনা কেন বিশেষ বিশেষ বিদেশিকে নামালো, কেন বাকিদের নামালো না। এবার কেন মলিনা নামালো না, একটা কারণ অবশ্যই হতে পারে যে দেখুন যে একদিন অন্তর অন্তর ম্যাচগুলো হচ্ছিল সুপার কাপে। তো সেক্ষেত্রে হয়তো মলিনা ভেবে থাকতে পারে যে ডেম্পো ম্যাচে যদি যারা আগের ম্যাচটা খেলেছে চেন্নাই ম্যাচ, তাদের যদি না নামাই, তাহলে তারা কিন্তু তরতাজা থাকবে এবং বড় ম্যাচে তারা ভালো খেলবে। তো সেই দৃষ্টিভঙ্গি দিয়ে হয়তো মলিনা প্রথম একাদশে পরিবর্তন এনেছিল। এবার তাহলে বুঝতে হবে যে মোহনবাগান কেন ডেম্পো ম্যাচটা আটকে গেল। ওই ম্যাচটা আটকে যাওয়ার পর অনেকেই ইস্টবেঙ্গল ফ্যান কিন্তু খুব লাফালাফি করেছিল যে ডেম্পোর অসাধারণ সমস্ত খেলোয়াড়দের তৈরি করেছে। এবং আমি তারপর ম্যাচটা দেখে 30 মিনিট দেখেই বলেছিলাম, না সেরকম খুব একটা অসাধারণ না, বরঞ্চ ডেম্পোর তুলনায় আইএফএ শিল্ডে অনেক বেশি বেটার ফুটবল খেলেছিল ইউনাইটেড স্পোর্টসের ছেলেরা। এবং আমরা দেখলাম তার কয়েকদিন বাদে মোহামেডান স্পোর্টিংও যথেষ্ট ভালো ফুটবল খেলেছে বেঙ্গালুরুর বিরুদ্ধে, এবং যথেষ্ট ভালো, মানে ডেম্পোর থেকে অনেক বেটার ফুটবল খেলেছে। এবং আপনারা শেষ পর্যন্ত কি দেখলেন যে ডেম্পোর চেন্নাই ম্যাচটা কিন্তু 1-1 শেষ হলো। এবং যে ডেম্পোর গোলকিপারটা কিনে খুব উচ্ছ্বসিত হয়ে গেছিলো, আনন্দে আত্মার হয়ে গেছিলো ইসমাইল ফ্যানরা, সে কিন্তু একটা গোলকিপারের একটা শট থেকে গোল খেয়ে গেছে। মানে চেন্নাইয়ের গোলকিপার শ্রমিক মৈত্র একটা শট মেরেছে, সেই শটটা থেকে ডাইরেক্ট একটা গোল খেয়ে গেছিলো চেন্নাইয়ের সেই গোলকিপার। এবার তাহলে বুঝতে হবে যে কেন ডেম্পোর বিরুদ্ধে আটকে গেল মোহনবাগান সুপার জায়ান্ট। তাহলে এটাও আপনাকে বুঝতে হবে কেন ইস্টবেঙ্গলও আটকে গেছিলো সেই দিনটা। এবং তাহলে আপনাকে এটাও বুঝতে হবে কেন ইস্টবেঙ্গল বারবার আটকে যায় নামধারীর বিরুদ্ধে, জিতলেও কেন আটকে যায়। তো এখানে দেখুন একটা ব্যাপার আছে যে যবে থেকে রিলায়েন্স এই ভারতীয় ফুটবলের দায়িত্ব নিয়েছিল, রিলায়েন্স দায়িত্ব নিয়েছিল, ওরা যেভাবে বাকি ব্যবসায় নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে ওদের জন্মসূত্র থেকে, যে একটা পলিটিক্যাল লবিকে কাজে লাগিয়ে বাকি কম্পিটিশনকে ডিস্ট্রয় করে দিয়ে একটা মনোপলি স্থাপন করা, সেটা ওরা কিন্তু ফুটবলও করতে গিয়েছিল এবং যথারীতি তারা ব্যর্থ হয়েছে। কেন ফুটবল তো আর ওরকম না যে আপনি দেশের মধ্যে রাজা হবেন, আপনাকে ইন্টারন্যাশনালি আপনাকে কিন্তু ভালো কাজ করতে হবে। সেই ক্ষেত্রে আপনাকে ওই মনোপলি আপনি সেটিং করে এগোতে পারবেন না জীবনে। তো এবার যেটা হয়েছিল, এই মনোপলি একটা বিজনেস মডেল দাঁড় করাতে গিয়ে রিলায়েন্স বা এফএসডিএল এরা গোটা ভারত জুড়ে বিভিন্ন টুর্নামেন্টকে বন্ধ করে দেয়। এরা কলকাতা ফুটবল লিগে বিদেশি বন্ধ করে দেয়, এরা আইএফএ শিল্ডকে অনুমতি দেয় না, ডুরান্ড কাপকে বাধ্য হয়ে শেষ মুহূর্তে দেয়, যেহেতু মানে কিছুদিন আগে দেয়, যেহেতু একটা ওই নাম্বার অফ ম্যাচেসের একটা ব্যাপার আছে এএফসি স্লটের জন্য। বাকি টুর্নামেন্টদেরকে তারা বন্ধ করে দেয়, যারা টুর্নামেন্ট চালু করতে চায় তাদের সাথে সহযোগিতা করেনি। এর ফলস্বরূপ যেটা হয় যে আইএসএল এর ক্লাবগুলো, সে আপনি ইস্টবেঙ্গল বলুন বা মোহনবাগান সুপার জায়ান্ট, তারা কিন্তু কম শক্তিশালী টিমের বিরুদ্ধে খেলার সুযোগ পায় না। এই যে আপনি লো ব্লক বলছেন, লো ব্লক সাধারণত কে খেলবে? যার শক্তিটা কম। ধরুন একটা আই লিগের টিম বা একটা কলকাতা ফুটবল লিগের টিম, তাহলে আপনি যদি সেই টিমগুলোর সাথে নাই খেলেন, তো আপনি তো সড়গড় হবেন না। আপনি যতই আপনি শক্তিশালী হন না কেন, আপনি যতই থিওরিটিক্যাল আপনি কি নিজেকে তৈরি করুন, আপনি প্র্যাকটিক্যালি যতক্ষণ না একটা জিনিস করার সুযোগ পাচ্ছেন, আপনি কিন্তু সড়গড় হবেন না। তো ইস্টবেঙ্গল যদি নিয়মিত ইস্টবেঙ্গল মোহনবাগান এই আই লিগের টিম কলকাতা ফুটবল লিগের টিমের সাথে খেলতো,
তাহলে কিন্তু ইস্টবেঙ্গল অভ্যস্ত হতো কী করে এই ধরনের লো ব্লক ডিফেন্স ব্রেক করা যায়। ওই যে অভিমন্যু ওই মায়ের মাতৃগর্ভেই অর্ধেকটা শিখেছিল। তো ইস্টবেঙ্গল মোহনবাগানের ক্ষেত্রে এই একই সমস্যা, যে এরা ভীষণ শক্তিশালী, কিন্তু এরা কিন্তু মূলত আইএসএলে খেলে গেছে গত কয়েক বছর ধরে। ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সুপার জায়ান্ট জানেন, বা এটিকে মোহনবাগান বা মোহনবাগান সুপার জায়ান্ট এখন যে নামে পরিচিত তারা কিন্তু অনেক দিন ধরে টানা, অন্তত মোহনবাগান সুপার জায়ান্টের ছেলেরা দেখবেন এরা টানা বহুদিন ধরে শুধু আইএসএলই খেলে গেছে। এরা কলকাতা ফুটবল লিগও খেলে না। কলকাতা ফুটবল লিগে নাম উঠলে এরা ওই জুনিয়র ছেলেদের পাঠায়, এটা সেটা অনেক বড় বড় কথা বলে, তারপর সেখান থেকে মুখ টুকরে আউট হয়ে যায়। ঘটনা হলো এরা নিজেদের থেকে কম শক্তিশালী টিমের বিরুদ্ধে খেলে না। এবার খেলে না বলে এদের অভ্যাস নেই যে একটা লো ব্লক, যে অপোনেন্ট যদি লো ব্লক ডিফেন্স খেলে, একটা আল্ট্রা ডিফেন্সিভ মডেলে খেলে, সেই ডিফেন্সটা কী করে ব্রেক করতে হবে। তো সেই জন্য এরা ব্যর্থ হয়েছে, আর কোনো কারণ নেই। যদি ইস্টবেঙ্গল মোহনবাগান বারংবার এই টিমগুলোর সাথে খেলে, দেখবেন এরা বারংবার আটকে যাচ্ছে। একটা সময় গিয়ে হয়তো তারা শিখে যাবে। ওই যে বললাম, অভ্যাসটা দরকার, অনুশীলনটা দরকার, বা অ্যাকচুয়াল ম্যাচ এক্সপিরিয়েন্সটা দরকার। তো সেই জন্য এরা কিন্তু আটকে গেছিলো। তো এই জিনিসটা বোঝা দরকার যে মলিনা কেন আটকে গিয়েছিল। না জেনেই আপনি মলিনাকে দোষ দিয়ে দিলেন যে মলিনা কেন প্রথম একাদশে টিমকে নামালো না, এটা সেটা অনেক কিছু বলে আপনি যেতেই পারেন। কিন্তু ঘটনা এই কারণে কিন্তু মলিনা আটকে গেছে, যে লো ব্লক ডিফেন্সের বিরুদ্ধে খেলার সুযোগ পায়নি। মলিনাও পায়নি, মোহনবাগান পায়নি, ইস্টবেঙ্গলও কিন্তু এই সুযোগটা পায়নি। তো এই জিনিসগুলো কিন্তু করতে হবে। আপনি র্যান্ডাম খালি অভিযোগ করে দিলেন, এটা সেটা করে দিলেন, সমস্যা থেকে কিন্তু আপনি সমাধানটা পাবেন না। এবং ভারতেরও একই সমস্যা হবে। ভারত যখন ধরুন একটা নিজের থেকে শক্তিশালী একটা অপোনেন্ট টিমের বিরুদ্ধে খেলছে, তখন ভারত তো কাউন্টার অ্যাটাক খেলবে। কিন্তু ভারত যখন নিজের থেকে কম শক্তিশালী কারোর বিরুদ্ধে খেলবে, যে আল্ট্রা ডিফেন্সিভ খেলছে বা যে লো ব্লক খেলছে, তাকে ব্রেক করতে পারবে না। ভারত টিমও পারবে না। কেন পারবে না? ভারত টিমে যারা খেলছে তারা আবার মোহনবাগানে খেলছে, তারা ইস্টবেঙ্গলে খেলছে, তারা এফসি গোয়াতে খেলছে, তাদের ওই অভ্যাসটা চলে গেছে, ওই অভ্যাসটা নেই। আপনি বাঘের কথা ভাবুন, যে কোনো আপনি যদি বাঘকে চিরকাল যদি খাঁচায় ভালো করে খেতে দেন, তারপর তাকে যদি জঙ্গলে ছেড়ে দেন, সে কিন্তু আর শিকার করতে পারবে না। সেই জঙ্গলে যতই আপনি হরিণ ছেড়ে দেন না কেন, হরিণময় জঙ্গল করে দিন, ও একটাকেও ধরতে পারবে না। ও একটা হরিণকেও ধরতে পারবে না, 100টার মধ্যে 1000টা হরিণ ছেড়ে দিলেও একটাকেও ধরতে পারবে না। তো এই হলো মূল সমস্যাটা। তো এই সমস্যা থেকে বেরোতে হবে। কী করে বেরোতে হবে? ওই টুর্নামেন্ট প্রচুর খেলতে হবে। এবং সুপার কাপের সেমিফাইনাল বোধহয় নভেম্বরে হবে, কলকাতাতে হবে। তো এই মাঝে কী হবে? 1 মাস বসে থাকবে, তারপর আবার কবে টায়ার 1 হবে বা আইএসএল হবে আমরা জানি না। ডিসেম্বরে তো অন্তত হচ্ছে না। তো এই সময় কিছু কম্পিটিটিভ টুর্নামেন্ট করা উচিত ইস্টবেঙ্গলই করুক না। ধরুন ইস্টবেঙ্গল মোহামেডানকে নিয়ে বা ডায়মন্ড হারবারকে নিয়ে, মোহনবাগান হয়তো বেড়াতে চলে গেছে, থাইল্যান্ড চলে গেছে, অন্তত দুটো টিমকে নিয়ে একটা কম্পিটিটিভ টুর্নামেন্ট করুক, তাদের একটা কাপ রাখুক। সেটা ফান্ড রেজার হিসেবেও করতে পারে। ধরুন উত্তরবঙ্গের যে রিলিফ ফান্ড জন্য করতে পারে, কিন্তু কিছু একটা টুর্নামেন্ট করুক। যখন এআইএফএফ থেকে করছে না, তখন করুক। ওই কম্পিটিটিভ আপনি ক্লোজ ডোর, এই ফ্রেন্ডলি, এগুলো কোনো কাজের না, এগুলো ফালতু। এগুলো করে আরও ক্ষতি হয়। ক্ষতি হয় ইন দ্য সেন্স, যেমন মার্তান, রামসাঙ্গা, জেসিন, এই ধরনের প্লেয়াররা কিছু একটা খাজা ফুটবল খেলবে, আপনি দেখতে পাচ্ছেন না। আর যত রাজ্যে কোরাপ্টেড ইউটিউবার আছে, মিডিয়া আছে, তারা বাইরে এসে বলবে দারুণ খেলেছে আজকে বিষ্ণু, দারুণ খেলেছে জেসিন, দারুণ খেলেছে রামসাঙ্গা, দারুণ খেলেছে। এইভাবে ক্ষতি হয়। ক্লোজ ডোরগুলো দিয়ে আপনার ক্ষতি হয়ে যাচ্ছে, ইস্টবেঙ্গলের ক্ষতি হয়ে যাচ্ছে, ভারতের ফুটবলে ক্ষতি হয়ে যাচ্ছে। এই যে ওপেন ডোর টুর্নামেন্ট হোক, 10,000 টাকা প্রাইজ রাখুক বা 1 টাকা প্রাইজ রাখুক, টিকিট বিক্রি করুক, সেই টিকিটের টাকা দিয়ে বিভিন্ন জায়গায় ফান্ড রিলিজ করুক, কোনো অসুবিধা নেই। ফান্ড রিলিফ অর্গানাইজ করুক, যে উত্তরবঙ্গ হয়েছে, বা যে কোনো সামাজিক কাজে ব্যবহার করুক। প্রচুর সামাজিক কাজের অবকাশ রয়েছে, কিছু একটা করুক। টুর্নামেন্ট দরকার, 2টো টিমকে বা 3টে টিমকে নিয়েও একটা টুর্নামেন্ট করা যেতেই পারে। প্রচুর ভালো ভালো মাঠ আছে আমাদের গোটা বাংলা জুড়ে আছে। গোয়ার মতন তো অবস্থা নয়, প্রচুর ভালো ভালো মাঠ আছে। তো টুর্নামেন্ট করুক, কম্পিটিটিভ একটা এনভায়রনমেন্ট রাখুক, মাঠ আছে, সব আছে, পাবলিক আছে, সমস্ত কিছু উপাদান রয়েছে এই মুহূর্তে। ক্লাব রয়েছে, ডায়মন্ড হারবার রয়েছে, মোহামেডান তো একদম আনারই ছেলেদের নিয়ে বেশ ভালোই খেলো বেঙ্গালুরুর বিরুদ্ধে। 3টে টিমকে নিয়ে করুক, দরকার ইউনাইটেডকেও নিয়ে নিক, বা যে অ্যাভেলেবেল রয়েছে একটা টুর্নামেন্ট করুক। 3-4টে টিমকে নিয়ে একটা টুর্নামেন্ট করুক, কোনো অসুবিধা নেই। অত
অত নাকশিট করবেন না, ঠিক আছে? ভারতে বসে অত নাকশিট কোনো না মানায় না। এগোতে হয় ভারতকে, অত নাকুচু করলে এগোতে পারবে না, কোনো ব্যাপারে এগোতে পারবে না, সামাজিক ব্যাপারে, রাজনৈতিক ব্যাপারে বা খেলাধুলার ব্যাপারে এগোতে পারবে না। খেলতে হবে, প্রচুর খেলতে হবে। আর খেললেই দেবেন আস্তে আস্তে এই যে লো ব্লকে কী করে ভাঙতে হবে, দিনরাত মরা কান্না কাঁদে না অস্কার, জানি না কী করে ভাঙতে হবে, তার কারণে যে আপনি অ্যাকচুয়াল ম্যাচ খেলছেন না, খেললে এগুলো শুধরে যাবে। সবাই ভালো থাকবেন।